সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এসএস আব্বিরের বিশেষ লাইভে। যারা চান বাংলাদেশটা একটা ওয়েলফেয়ার কান্ট্রি হোক, সেই সমস্ত মুজিব সৈনিকদের জন্য এক ধরনের দুঃসংবাদ অপেক্ষা করছে। দুঃসংবাদটা হচ্ছে এটাই, রাষ্ট্রীয় নির্যাতন আপনাদের উপর আরো বাড়তে পারে। প্রায় 5 লক্ষ নেতাকর্মী গ্রেফতারের টার্গেট নিয়ে প্রশাসন কিন্তু মাঠে নামছে। বিষয়গুলো নিয়ে আজকে ওপেনলি আলোচনা হবে। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে রাশেদ হায়দার ভাই রয়েছেন আমাদের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির, তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন সকলকেই আমার প্রাণঢালা অভিনন্দন। সাম্প্রতিক সময়ে ক্যাবিনেট মিটিং হয়েছে। সেই ক্যাবিনেট মিটিং এ 5 লক্ষ নেতাকর্মীকে গ্রেফতারের টার্গেট দেওয়া হয়েছে প্রশাসনকে। কেন? কি কারণ? তা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই কেন? ধন্যবাদ সাব্বির তোমাকে। ঘটনা হচ্ছে এখানে 5 লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার নয়, শুধু এটার কাহিনী হচ্ছে কি, গত 4 দিন আগে আমাদের জননেত্রী শেখ হাসিনা একটা মিটিং এ বলেছিলেন যে উনি দেশে ফেরত গেলে, যখনই যাবেন ডিসেম্বর মাসে, তখন ওনার সাথে নেতাকর্মী যারা আছে তারা তো আত্মসমর্পণ করবেই, সাথে সাথে সারা বাংলাদেশ থেকে 12 লক্ষ নেতাকর্মী আত্মসমর্পণ করবে। আচ্ছা, এখন বাংলাদেশে এই মুহূর্তে 34,000 মামলা আছে, যার মধ্যে 34,000। আসামি আছে 16 লক্ষ। আচ্ছা, 16 লক্ষের মধ্যে 1 থেকে 1.5 লক্ষ এখনো জেলে আছে, কিছু কিছু হয়তো জামিন টামিন পেয়ে বেরিয়েছে, তবে সব আছে। তো এখন সরকার যখন বুঝলো যে 12 লক্ষ যদি একসাথে যদি তোমার জামিন আবেদন করে একই দিনে, তাহলে এটা তো একটা মেসাকার পরিস্থিতি হবে সারা বাংলাদেশ। সুতরাং এই কাহিনী যাতে না হইতে পারে ভয় দেখানো যায়, যার কারণে গতকালকের যে ক্যাবিনেট মিটিং সেখানে সর্বোচ্চ দিছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করে এদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে এগুলো নিয়ে তাদের গ্রেপ্তার করতে হবে। এবং যেই সব জায়গায়, মজার বিষয়টা ওই জায়গায়, যেই সব মামলাতে অজ্ঞাতনামা আসামি আছে, ধর একটা মামলাতে 200, 250, 300 জন আসামি আছে, এরপর অজ্ঞাত আরো 400-500 জন। ওই অজ্ঞাতনামা আসামিগুলোতে যেই সব নেতাকর্মীর বিরুদ্ধে এখনো কোনো মামলা হয় না, মানে সমর্থক, আওয়ামী লীগের যেসব সমর্থক, এটা হইতে পারে কোন একজন রিক্সার ড্রাইভার, হইতে পারে একজন কৃষক, মানে যাদেরই পাওয়া যায়, যাদের নামই পাওয়া যায় সবাই নাম ঢুকো এবং সবাইকে অ্যারেস্ট করার করো। মানে এমন একটা পরিস্থিতি তারা ডিসেম্বরের আগে তৈরি করতে চাচ্ছে যে 5 লক্ষ লোককে ইন টোটাল নিয়ে দরকারে 20 দিন 25 দিন রেখে ছাড়া, মানে ভীতির সঞ্চার করার জন্য এই কাজটা করা হচ্ছে। তো নেত্রীর 4 দিন আগের কথা যে ওনার সাথে 12 লাখ আত্মসমর্পণ করবে, এইটা কিন্তু ভয়ের ব্যাপার হয়ে গেছে তাদের। যার কারণে নতুন করে আরো 5 লক্ষ নাম ঢুকাবে ওই যে অজ্ঞাতনামা আসামির তালিকায়। প্রয়োজনে নতুন মামলা ক্রিয়েট করার জন্য বলা হয়েছে যে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো কিছু। তার মানে হচ্ছে এখন তারেক জিয়ার কথা মতে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এখন পর্যন্ত করে নাই। কোথাও সন্ত্রাসী বাস জ্বালাও, আগুন জ্বালাও, ঘর বাড়ি ভাঙা, এগুলো কিছু করে নাই, সব তো করছে বিএনপি। এখন সম্ভবত তারাই এগুলা কইরা তারাই এখন এইটা করবে, মানে যাতে ভয়ে থাকে আওয়ামী লীগ, মানে যাতে ঘর থেকে বেরোতে দিবে না। যে নেত্রী আসবে, প্রয়োজনে ঘর থেকে কেউ বের হবে না, নেত্রী একা এসে একা জেলখানায় যাবে, দরকার ওনারা ওখানে ওই যে ফাঁসি দিয়া দিবে, এই অবস্থা। এইটাই তার চিন্তাধারা, মানে ফেসিজমের ওনার নতুন নতুন নমুনা। ওনার বগলে যে বড় জঙ্গিরা বসে আছে, মানে ওনার কোলে যে বিরোধী দলীয় নেতা, তারপরে যে শাহজাহান চৌধুরী, এটিএম আজাহার, এইরকম নামি দাগি দাগি আসামি, দাগি দাগি জঙ্গিরা যে ওনার বগলের নিচে বসে আছে, তাদেরকে চোখে দেখে না। সাধারণ নিরীহ মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে গ্রেফতার করা। এমন হইতে পারে কি জানো, ওই যে কয়েকদিন 4-5 দিন আগে ঢাকাতে কোন একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে 5 জন শিশু আহত হয়েছে না, ঘুমন্ত হুম, শিশু। এই হুম। ধরনের ঘটনাগুলো ঘটায় ওখানে সব আওয়ামী লীগ, ছাত্রলীগের নাম দিব। এমন হইতে পারে যে ধর একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করলো, সেইখানেও আওয়ামী লীগ, ছাত্রলীগের দোষ দিব তারা। মানে শুধু এখন তাই না, তারাই এখন নাম করবে, তারাই নাম দিবে। সেটাই তো দেখছি। কারণ সাম্প্রতিক সময়ে আমাদের দর্শকদের কমেন্টস থেকে প্রাপ্ত, ইকবাল হোসেন নাম করে একজন দর্শক লিখেছেন, সাব্বির মাইলস্টোনের মতো আরো অনেক ঘটনা ঘটতে পারে এবং ইতিহাসের সেরা আটক এই 2-3 মাসে আমরা দেখব। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? সেটাই তো, এই যে 5 লক্ষ নেতাকর্মী আরো গ্রেপ্তারের যে কথাটা উঠছে, এটা হচ্ছে সেইটা। হুম। এখন আচ্ছা। ঘটনা হচ্ছে যারা জামিনে বের হয়েছে তাদেরকেও ওই নতুন নতুন অজ্ঞাতনামা মামলাগুলোতে দিবে। এইটা এখন, এবং আজকে 2-3 ঘন্টা আগে যতটুকু শুনছি, আমি আমার এলাকার খবরই জানি, সেইখানের বিএনপির নেতাকর্মীদেরকেও নির্দেশ দেওয়া হচ্ছে যে কে কে এখনো অ্যারেস্ট হয় নাই, কে কোথায় আছে, তাদের বাপ মা থাকলে তাদের নামও ঢুকাই দাও বিভিন্ন মামলায়। হুম। মানে অজ্ঞাতনামা যদি কোনো মামলায় 400 থাকে, সেখানে ওই 400 তো ঢুকবে, প্রয়োজনে আরো 4,000 অজ্ঞাত হবে। এইটাই, এবং প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে, সব ধরো, যাদের কোনো আসামিরে না পাইলে, ছেলেরে না পাইলে মারে ধরে নিয়ে আসো, বাপেরে ধরে নিয়ে আসো, প্রয়োজনে হের যদি দুধের বাচ্চা থাকে সেটাও ধরে নিয়ে আসো। আচ্ছা, তো এটা কি আইন শৃঙ্খলার মধ্যে পড়ে? এখন ওদের দৃষ্টিতে এটা আইন শৃঙ্খলার মধ্যে। এখন এইটা নিয়ে
গতকালকে এটা নিয়ে নিউজ হয়েছে ২-৩টা পত্রিকাতে। বাকি এখনো সবাই হয়তো কোনো কথাই বলে নাই। এটা নিয়ে এখন এই যত যে সেই আলোচনা হবে নিউজের এরপরে বোঝা যাবে। এই যে সেই নিউজের কপিটা আমি জনতার উদ্দেশ্যে তুলে ধরছি। এই যে আইডেন্টিফাই দ্য ড্রাইভ এগেইনস্ট এল-বিসিএল অ্যাফিলিয়েটেড বডিজ। মানে হুম, কি? মানে উনারা টার্গেট করে করে শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ এদেরকেই ধরবে হ্যাঁ, সন্ত্রাস এটা দমনের নাম করে। শুধু অথচ ওদের না, আমরা আজ আওয়ামী লীগ পর্যন্ত কোনো সমর্থিত। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলাম না। আওয়ামী লীগ সমর্থিত। ওই যে মাঝে মধ্যে কিছু রিক্সা ড্রাইভার বলে না যে আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগ ভালো ছিল? হুম, এগুলারও ধরবে। মানে কথা হচ্ছে যে আপনারা কেউ আওয়ামী লীগের নামই নিতে পারবেন না। বুঝতে পারছি। এখন এমনও হইতে মানে পারে যে তাদের মিটিং এ যাইয়া যারা ওই যে আ বক্তৃতার শেষে জয় বাংলা বইলা বসে না? ওগুলারও ধইরা হুম, হয়রানি। হুম। এবং মানে এর এইটা একটা কইরা ফোবিয়া। হ্যাঁ, এইটা করে হচ্ছে যে বেশ কিছু লোকজন এখন যে টিভি টক শো মকশোতে যারা ওই যে কিছু তারেকের বিরুদ্ধে কথা বলে, কিছু কার্যক্রমের তুলনা করে ওদেরও ধরবে। মানে কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো কিছুই আগের আওয়ামী লীগ আমলের কোনো প্রশংসা করা যাবে না। কোনো ভালো কাজ যা করছে এগুলা নিয়ে কোনো কথা বলা যাবে না। মানে আওয়ামী লীগ এবার বঙ্গোপসাগরে ডুইবা যাও। এই অবস্থা করার চেষ্টা করতেছে তারেক রহমান। আচ্ছা, যেহেতু বঙ্গোপসাগরের কথা বললেন, আরেকটা বিষয় মাথায় আসে। আওয়ামী লীগ সম্পর্কিত কিচ্ছু বলা যাবে না। এই একই কাজ তো ডক্টর ইউনূসও করেছে। কিন্তু আমরা দেখেছি ডক্টর ইউনূসের কিরকম নোংরাভাবে পতন হয়েছে। এখন তার হ্যাঁ, এটা তো নোবেল উনি তো প্রাইজ নেওয়া নিজেই বলছে পর্যন্ত না যে টানাটানি। আওয়ামী লীগ ও তো নিজেই বলছে আওয়ামী লীগ কোথাও পালায় নাই। আওয়ামী লীগ আপনার আশপাশে বাড়ির কাছে আছে, ওদেরে মারেন। ও তো সরাসরি হত্যার হুমকি দিছে ডাক্তার ইউনূস নিজেই ঘরে বইসা। এটা তো টিভি রেকর্ড আছে। যে কারণ আপনার সেটারই তো আশপাশে আপনার ঘরের কাছেই আছে আওয়ামী লীগ। সেটারই তো ২য় এপিসোড হচ্ছে এখানে ২য় বাস্তবায়ন। এপিসোড। হ্যাঁ। এটা ২য় এপিসোড, এটা ফুল অ্যান্ড ফাইনাল একটা এপিসোড চলতেছে এখন। বুঝছি। তারপর এখন আরেকটা বিষয় আমার জানার ইচ্ছা আপনার কাছ থেকে। আপনার কাছে এই তথ্যটা আমি পাবো। সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে ৩ জন বড়, বড় লিডার দেখা করেছে। আসলে কারা দেখা করেছেন? কি কারণে করেছেন? একটু বিস্তারিত যদি জানাতেন। আসলে এখানে ৩ জন না, এখানে প্রায় ৮ জন ৯ জনের মতো দেখা করেছে। তার মধ্যে হচ্ছে যে সাবেক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী রেজাউল করিম দেখা করেছেন। তারপরে সাবেক এলজিআরডি মন্ত্রী দারা দেখা করেছেন। তারপরে সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ছিলেন। খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপু ত্রিপুরা ছিলেন। এরপরে সাংস্কৃতিক কর্মী আচ্ছা। রোকেয়া প্রাতি ছিলেন। মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারৈ ছিল। এরপরে মহিলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য রাখি, যেটা আমাদের হুম, নানক ভাইয়ের মেয়ে রাখি ছিল। যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক অরিন ছিল। এরা সবাই হচ্ছে যে এটা হচ্ছে যে ওই নেত্রী আসবে ঘোষণা দেওয়ার পর থেকে গ্রুপে ১০ জন ১৫ জন ১০ জন ১৫ জন করে বিভিন্ন মিটিং করছেন আরকি উনি। নির্দেশনা দিচ্ছেন। মানে কিভাবে দল হুম, গুছায়া উনি কিভাবে আসবেন এগুলো সব প্ল্যানিং হচ্ছে এখন। হুম। সেই হিসাবে ওনারা রাখছেন সামনে তোমার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগের চেয়ারম্যান, মেম্বার, তারপরে তোমার এই সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, মেয়র এদের সাথেও বৈঠক করবেন নেত্রী। মানে সবার সাথে বৈঠক করছে দল। এর আগে তো নেত্রী গণহারে কথা বলছেন সবার সাথে। ফোনে, হুম, হুম। টেলিগ্রাম। এখন ডেকে একটা সেটআপ গুলোকে রেডি করছে। তো এই রেডির মধ্যেই এনাদেরকেও ডেকে নিয়ে গেছে। রেজাউল করিম একজন ব্যারিস্টার, উনি মন্ত্রী ছিলেন। বিপ্লব বড়ুয়াও ব্যারিস্টার। এইসব কারণে এবং যতটুকু শুনতে পাচ্ছি যে নেত্রী সম্ভবত ৩ বা ৪ জন লোককে কিছু দায়িত্ব দিচ্ছেন। তার মধ্যে একজন আচ্ছা, সম্ভবত টোটাল মিডিয়া সেলে কথা বলবে। মানে মিডিয়াতে আচ্ছা। সবাই না, যেকোনো একজন কথা বলবে। নেত্রী যা বলবে তা উনিই এসে মিডিয়ার সামনে বলবেন। ওকে, একজন লোকের আন্ডারে কিছু আইনজীবী থাকবে যারা আইনগত বিষয়গুলো সবগুলো দেখবে। একজন ওকে, আছে বিদেশি কূটনীতিকদের সাথে কথা বলবে। আরেকজন ওকে। হচ্ছে শুধু নেত্রী কি বলতে চাচ্ছেন সেটা পাবলিকলি জানাবেন। এভাবে যদ্দূর ওকে, জানি এভাবে ৩-৪ জনকে করবেন। তো কাকে করছেন বা কি করছেন এটা এখনো জানা যায় না। তবে বুঝতে নেত্রী পেরেছি। ঐদিনকার ওই কথায় নাকি মানে এখানে যারা গেছিল তাদের মধ্য থেকে যতদূর শুনলাম ঐদিন বিপ্লব বড়ুয়ার খুব প্রশংসা করছিলেন উনি। যে বিপ্লব বড়ুয়াই একমাত্র লোক যিনি নেত্রীর শেষ মুহূর্ত পর্যন্ত হুম, ছিলেন। এবং নেত্রী নাকি এটা বলছেন যে এই বিপ্লব বড়ুয়া সে যখন এই হুম। ৫ই আগস্ট সকালবেলা থেকে বিভিন্ন দূতাবাস, তারপরে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী, বিভিন্ন জনের সাথে উনি হেলিকপ্টারে উঠার আগ পর্যন্ত কন্টিনিউ চেষ্টা চালিয়ে গেছেন। কথা বলে গেছেন। যদিও উনি সামরিক কর্মকর্তাদের সাথে, পুলিশ কর্মকর্তাদের সাথে যদিও ওই সময় আসলে কিছু করার ছিল না।
কিন্তু নেত্রীর কথা মতন যে ওই একমাত্র ব্যক্তি যে শেষ মুহূর্ত পর্যন্ত নেত্রীর কাছ থেকে চলে যায় নাই সেদিন। শোনেন, হ্যাঁ, এই কথাটা মানে এটা নাকি কি নেত্রী, নেত্রীর কথা? এটা নেত্রীর কথা। মানে ওখানে উপস্থিত জর্নেলিস্ট, ৩-৪ জন আমাকে বিষয়টা ইয়ে করছে যে আচ্ছা, কনফার্ম করতে। যদিও আমি বিপ্লব বড়ুয়ার সাথে এখনো কথা বলা সম্ভব হয় নাই ওকে, তার ওকে। কাছ থেকে, কিন্তু এটা বলল। এবং মিটিং এ সর্বোচ্চ প্রত্যেকের সাথে পার্সোনালি নেত্রী কথা বলেছেন, এবং সেখানে বিপ্লব বড়ুয়ার সাথে নাকি সর্বোচ্চ ৪৫ মিনিট কথা হয়েছে একক, মানে 1 to 1। ওকে, ওকে। এই হচ্ছে তার কাহিনী। মানে আপনি বলতে চাচ্ছেন যে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ব্যাপারে তিনি পজিটিভ। এটা বলেছেন। হ্যাঁ, তিনি পজিটিভ। এই ধরনের কথাবার্তা যখন বলে ওকে। যে লোক ছেড়ে হ্যাঁ। যায় নাই, এবং উনি অ্যাপয়েন্টমেন্ট হুম। পেয়ে গেলেন এত দ্রুত। উনি যে দেখা করলেন নেত্রীর সাথে। নেত্রী 45 মিনিটস 1 to 1 মিটিং যতজনের সাথে করছে, সর্বোচ্চ সময় ৪৫ মিনিট বিপ্লব বড়ুয়ার সাথে ছিল। যেখানে কেউ ৮ মিনিট, ১০ মিনিট, ৯ মিনিট কথা বলছেন। এটা তো বুঝাই যায় যে পজিটিভ বা বুঝতে নেগেটিভ। পেরেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। জিজ্ঞাসা বলতে পারেন। সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে নেত্রীর সঙ্গে কিছু বিদেশি সামরিক বিশেষজ্ঞ সম্ভবত যারা বিদেশি কোনো এক সামরিক গোষ্ঠীর সাথে কানেক্টেড তারা দেখা করেছেন। এটা একটু খোলাসা করে আমাদেরকে জানাবেন আসলে কি? না। এইখানে তোমার ইনফরমেশন ভুল আছে। বিদেশি যে সামরিক বিশেষজ্ঞরা নেত্রীর সাথে দেখা করে নাই। এরা বাংলাদেশে এসেছিল গোপনে। ৩ জন। আচ্ছা। এবং বাংলাদেশে এসে এরা সামরিক বাহিনীর সাথে বসছে, এবং আরো কার সাথে বসছে এটা পুরোটা এখনো জানা যায়নি। তবে ৩ জনের মধ্যে একজন চলে গেছে তোমার এই ১৫ তারিখ। হুম। জুলাইয়ের ১৫ তারিখ একজন গেছে, একজন যাচ্ছে আজকে ১৮ তারিখ। আরেকজন যাবে ২৬ তারিখ। এই ৩ বিশেষজ্ঞের বিষয়ে যতটুকু জানা গেছে, আমি সব নামগুলো লিখে রাখিনি, ভুলে গেলাম নামগুলো। তবে তাদের মধ্যে একজন হচ্ছে যে তোমার মহামারী বিষয়ে বিশেষজ্ঞ। তার মানে তোমার এই যে আফ্রিকাতে যে ইবোলা আক্রান্তি বা ইয়ে হয়েছিল, এগুলো সম্বন্ধে সে এগুলোর সাথে খুব কাছাকাছি হয়ে কাজ করেছে। এবং এই ব্যক্তিরা যে ল্যাবগুলোতে কাজ করে, এরা পৃথিবীর বিভিন্ন দেশে যায়, যেয়ে দেখে যে মহামারী কোথায় হওয়ার সম্ভাবনা আছে, একজন। আরেকজন যিনি, তিনিও ঠিক মহামারী বিশেষজ্ঞ, কিন্তু তিনি হচ্ছেন যে তোমার মানবদেহের ক্ষতিকারক জিনিস এবং তোমার প্রাণী সম্পদের উপরে কি ইয়ে হয়, এই বিষয়ে অভিজ্ঞ। এবং থার্ড জন যে, তৃতীয় জন যে, উনি হচ্ছে যার মূলত যুদ্ধ বিশেষজ্ঞ। উনি আফগানিস্তান, সিরিয়া, তারপরে ইরাক, এগুলো সবগুলোতে কাজ করছে। আর এই ৩ জন দেখা করছে। এখন আমার কাছে যেটা সম্ভব, এটা আমার মতামত। আমি জানি না বাকি কে কিভাবে নিবেন। আমার কাছে যেটা মনে হয়, যেমন এই যে মহামারী বিশেষজ্ঞ যিনি, ওই যে বললাম যে তোমাকে ইবোলার কথা। যে ইবোলা হওয়ার আগের থেকে ইয়েতে ছিল, ইবোলা হওয়ার পরে ছিল, এগুলো খেয়াল করছে আফ্রিকাতে। সে এখানে আসলো, সে হঠাৎ করে বাংলাদেশে কাউকে কিছু না জানায়, সরকারের ব্যাপারে কোনো উচ্চবাচ্য করে নাই। এরপরে তোমার পশু সম্পদ, পশু পাখির উপরে যেই মরণ ব্যাধি ধরে, এই বিশেষজ্ঞ এই দেশে আসলো। এবং এরা যখন যেই দেশে যায়, সেই দেশে এরপরে দেখা যায় বছর খানিক, ৬ মাস থেকে ১ বছরের পরে আসলে মহামারী হয়। আর আমার যেটা সন্দেহ, যে এইটাকে আমরা একটা গম আনছি আমেরিকা থেকে। অলরেডি এসে গেছে আমাদের এই গম। এই গম ইউরোপ, আফ্রিকার কোন দেশে নেয় না। কারণ এখানে এমন কিছু জিনিস আছে যেটা শরীরের ক্ষতি। যার কারণে ইউরোপ, আমেরিকার অনেক প্রোডাক্ট নেয় না। ওগুলো সব ডাম্পিং হিসেবে আমাদের দেশে আসতেছে। গরুর খাদ্য, গরুর ফুড বা তোমার এই যে পোল্ট্রি, এগুলো যেগুলো আসে, এগুলো ইউরোপে চলে না। কারণ এখানে এমন কিছু আছে যেটা মানবদেহের জন্য ক্ষতিকর। শেষ পর্যন্ত এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে দিতে চাইছিল, ওরা নেয় নাই। রাশিয়া কেউ নেয় না পৃথিবীর। কিন্তু এইটাও বাংলাদেশ আনতেছে। এখন আমার যতদূর সন্দেহ হয় আরকি, যে এই গম এগুলো খাওয়ার পরে আমাদের স্টিমিনাতে কেমন কাজ করবে, আমাদের শরীরে কি হইতে পারে, বা পশু খাদ্যগুলো দেশে আসলে পশুর উপর কি ইমপ্যাক্ট পড়তে পারে, এগুলার কোনো একটা গোপন কিছু করার জন্য এরা আসছে কিনা। মানে আমরা একরকম গিনিপিগ কিনা এখন। যে এই জিনিসগুলো আমাদের ভেতরে দিয়ে আমাদেরকে খাওয়াবে, আমাদের মধ্যে কি মহামারী ধরে কিনা, আমাদের পশু সম্পদ, প্রাণী সম্পদের ধ্বংস হয় কিনা, এগুলো কতটুকু ইমপ্যাক্ট করতেছে, এইটার কোনো একটা গোপন তদন্ত করতে আসছে কিনা তারা। সেটা হচ্ছে মহা এরা ৩ জন ছিল যে তোমার ডিএচএস এর ওখানে যে ইয়ে আছে, এই সেনাবাহিনীর যে হোটেলটা আছে, ওয়েস্টিন, সেই হোটেলে উঠছে। এটা আমেরিকান এম্বাসির থেকে ৪ টা রুম দেওয়া হয়েছিল। ৪ রুমেই উঠছে ৪ জন। এবং এখানে আমাদের সেনাবাহিনীর লোকজন দেখা করেছে, নৌবাহিনী, বিমান বাহিনীর লোকজন দেখা করেছে, দেশের উচ্চ পর্যায়ের অনেক লোকজন দেখা করছে।
কত এত গোপনীয়তা কেন? যদি এরা ভালো কাজে আসে তাহলে তো ফলাও করে জানানো উচিত ছিল যে এরা আসছে এই দেখতে। কিন্তু এরা কেন? এই ইবোলা বিশেষজ্ঞ উনি কেন? বাংলাদেশে কি ইবোলা আসতেছে তার মানে? আমাদেরকে যে গম, আটা, ময়দা, সুজি যা পাঠানো হচ্ছে, পশুখাদ্য যা পাঠানো হচ্ছে, তাতে কি এমন কোন মহামারী আছে যেটা এই যে শুরু হইলে আগামী ৬ মাস পরে বাংলাদেশে এমন কোন বিপর্যয় হবে যে যেটার আগাম তদন্ত আগামিয়ে নেওয়ার জন্য? কারণ হচ্ছে তোমার যেকোনো ইনজেকশন বা যেকোনো কিছু বের হলে তো আগে ওই যে গিনিপিগ এর মধ্যে দিয়া টেস্ট করে, পরে যায় মানব দেহে। এখন আমেরিকানরা কি আমাদেরকেই সেই গিনিপিগ বানাচ্ছে কিনা? সেটা অতীতে হচ্ছে আমরা এরা দেখেছি, আসলে কোন কথাও কেউ উচ্চবাচ্য করে নাই। না বাঙালিকে তো আগে থেকেই গিনিপিগ বানানো হচ্ছে। এটা আজকে নতুন কিছু না। যেকোনো কিছু, যেকোনো মহামারী, ভাইরাস, জীবাণু পরীক্ষা করার জন্য ডাম্পিং জোন হিসেবে তো বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে। এটা তো আজকে নতুন না। সেটাই। এখন আমার কথা হচ্ছে আমাদের কাছে ডিসইনফরমেশন দেওয়া হচ্ছে। তারা তার মানে দেখা করছে হচ্ছে তারেক রহমানের সাথে। কিন্তু হ্যাঁ, এটাকে তারেক ছড়ানো রহমান হচ্ছে তারা দেখা করে, হ্যাঁ, কিন্তু এদিকে আবার এটা ছড়ানো হচ্ছে যে তারা দেখা করেছে নেত্রীর সঙ্গে। দেখছেন কি ডিসইনফরমেশনের গেম চলতেছে এখানে। সঙ্গে তো এটা যাইতে হচ্ছে যে দিল্লিতে। এটা দিল্লিতে। হ্যাঁ, কিন্তু এই ৩ জন হ্যাঁ। ৪ জন লোক যে আমাদের দেশে একজন ১ সপ্তাহ ছিল, একজন প্রায় ৯ দিন ছিল, আরেকজন থাকবে আরো ২ মাস। কেন? অর্থাৎ বারিধারা ডিওএইচএস এ হ্যাঁ, ঢাকায়। এরা কেন থাকবে? এরা কেন আসছিল? এদের কাজ কি? কারণ মহামারী নিয়ে কাজ করে যে বিশেষজ্ঞ, যিনি ৩০ হুম। বছর আমেরিকার এই মহামারী বিষয়ে বিশেষজ্ঞ কাজ করে খুব ক্লোজলি। ওই ব্যক্তি বাংলাদেশে এমন কোন মহামারী আইসা গেছে যে ওই ব্যক্তি আইসা এখানে এত গোপন মিটিং, এত তদন্ত, এত দেখাশোনা করতে হবে। এবং আরেকজন যিনি তিনিও প্রায় ৩০ বছরের উপরে। তিনিও এখানে। আবার একজন যুদ্ধ বিশেষজ্ঞ যিনি কিন্তু আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়ার মতন দেশে থেকে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করেছেন, দেখেছেন। তারা কেন? কেন? বাংলাদেশে কি যুদ্ধের যুদ্ধ কথা হবে? যেহেতু বললেন, এর ভিতর আমাদের কিছু যে ডট মিলায়। ঠিক যখন বাংলাদেশের যুদ্ধ বিশেষজ্ঞরা এখানে এসেছেন, ঠিক ওই সময়ই বাংলাদেশে এক ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। সেটা কি? যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নাকি বাংলাদেশ থেকে লোকজন নিয়ে যেয়ে গুম করে রাখে। হ্যাঁ, এবং সেটার এক্সাম্পল হিসেবে সামরিক গোষ্ঠীরা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরকেও ব্যবহার করছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সাম্প্রতিক সময়ে আমি কোট করেই বলি, আমরা জানতে পারলাম অপূর্ব নামে যে ছেলেটা আপনার সঙ্গে আমার সঙ্গে লাইভ হয়েছিল, এই ছেলেটা নাকি গুম হয়েছে। ব্যাপক ম্যাসিভ প্রমোশন বিগত ৫ দিন ধরে হচ্ছিল। এখন আজকে যখন মানে খোঁজ নিয়ে জানলাম রেগুলার দিব্যি ঘুরে বেড়াচ্ছে কলকাতা নিউ টাউন সিটি সেন্টার এর আশেপাশে। সে তাহলে তো ও গুমটা হলো কিভাবে? গতকালকেও তো সে নিউটন সেন্টারে ওখানে বসা ছিল। এবং তাহলে ও গুম তাকে হইলো তো কিভাবে? সে তো ১ম এই থাকতো তোমার দাদাভাই নামে আরেকটা অ্যাকাউন্ট আছে ওই যে খুব আলোচিত অ্যাকাউন্ট। তার বাসায় থাকতো। দাদাভাইয়ের সাথে। তো তাই? তাকে তো গতকালকেও আচ্ছা। দেখা গেছে নিউটন। আমি এটা দেখছি গতকাল রাতে আমি একজনকে লিখছিলাম যে, "ভাই ওরে কেউ গুম করে নাই, অযথা ফাউল কথা বলিও না। ও এমন কি হ্যাঁ, হস্তি জলে ভারত গুম করবে? ও আছে। শুধু তাই না, ও এইটা আছে নিয়ে হয়তো সব এইটা নিয়ে এগুলো কিন্তু ভাই ভিউ ব্যবসায়ী। মূলত ভিউ ব্যবসায়ী। ভিউ ব্যবসায়ী, ওদের ভিউ ব্যবসার চক্করে এই যে যুদ্ধ ব্যবসায়ীরা কি ফায়দাটা নিচ্ছে দেখেন। ওদের ভিউ ব্যবসার চক্করে ২ দেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। গ্যাঞ্জাম কিন্তু লাগবে। অবশ্যই, অবশ্যই। ঠিক যখন বাংলাদেশের মাটিতে এই যুদ্ধ বিশ্লেষকরা, এই মহামারী বিশ্লেষকরা আইসা তারেক জিয়ার সাথে দেখা করে, সামরিক বাহিনীর লোকের সাথে দেখা করে, আর তখনই বাংলাদেশে এর গুম হওয়ার নাটক শুরু করে দিচ্ছে ওই গোষ্ঠীটা। আর এখানে হ্যাঁ, দিব্যি কলকাতায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এগুলো আপনার কি যে মনে হয়? ভারতে এগুলো হচ্ছে ওর আওয়ামী কথা লীগের না ও ভিতরে থাকা, নিজের আমার মনে হয় যে ও নিজের শিলং সালাউদ্দিন মনে করতেছে। হতে পারে এগুলো আওয়ামী আর লীগের তুমি ভিতরে থাকা জানো গুপ্ত। তুমি আর কিভাবে এরা বলে যে ওরাই গুম করছে। আরে যেখানে জিয়া হত্যা মামলার আসামিকে ৪৫ বছর পরে যিনি পলাতক ছিলেন, ভারতে নাকি পলাতক ছিলেন বিভিন্ন নামে, উনি এখন ডিএচএস আইসা ধরা খেয়ে গেলেন। দেশ সেখানে ধ্বংসকারী ডিপ স্টেট এখন অ্যাক্টিভ হয়েছে। আবারও অ্যাক্টিভ হয়েছে এরা বিভিন্নভাবে। আর এগুলা এই যে যারা অমুক হারায় গেছে, তমুকরে ভারত গুম করছে, এগুলো সব হচ্ছে যে আমাদের ডিজিএফআই করা। আমাদের কিছু পোলাপাইন বুইঝা না বুইঝা কইরা দিল। এখন এখন ডিজিএফআই জানি কালকে না কার করা, একমাত্র দাবি করে দিল যে সাব্বির গুম বা রাশেদ গুম হয়ে গেছে। হয়তো কোনো কারণে আমি জানি না ফেসবুকে কাদের করা। যেমন যার কারণে আমি কখনো ফেসবুকে লিখি না যে শরীর খারাপ, দোয়া চাই বা ফ্যামিলি খারাপ। আমার ওয়াইফ ১৫ দিন যাবৎ হসপিটালাইজড। আজকে আনছি।
হ্যাঁ, আমার লিখতে হয় কারণ আমি পরিবার থেকে দূরে, একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে গত পরশুদিনও আমার বাসায় এনএসআইডিজি ফাইল লোক গেল। হ্যাঁ, আমরা কথা বললে একটা মানে টু শব্দ করলে পরের দিনই মানে যে পারিবারিকভাবে হেনস্থার শিকার হই। আর এখানে হ্যাঁ, এসে ডাইরেক্ট দুই দেশের ডিপ্লোমেসিকে প্রশ্নবিদ্ধ করতেছে। এখানে সবাই কেন নাটক আমি চায় তোমাকে চায় দেখে। কেন আমি তোমাকে আমার পরিবারের কথা বললাম? তার মানে হচ্ছে আমি যদি ১৫ দিনে যদি একবার লিখে দিতাম যে ওয়াইফ নিয়ে হসপিটালে আছি, সকলে দোয়া কইরেন। এরপরে ধরো ফেসবুকে কোনো কিছু করলাম না, কিছু বললাম না। তাইলে হয়তো কেউ একজন ডিজিএফআই সাজাইতে যে বেটারে মনে হয় অ্যারেস্ট করে নিয়ে ফেলাইছে। ও আওয়ামী লীগের পক্ষে কথা বলে এখন ফ্রান্স গভর্নমেন্ট ওরা আটকাইছে। যার কারণে আমি কোনো কিছুই না দিয়ে আমি করছি প্রতিদিন ২-১ টা করে দেওয়ার চেষ্টা করছি, কি এড দেওয়ার চেষ্টা করছি। এই যে আজকে এখন যখন সবাই আমি এখন আমার বেডরুমে বসে তোমার সাথে মোবাইল দিয়ে কথা বলতেছি। তার মানে আমি চাই নাই যে আমার নিয়ে কোনো মিসইউজ হোক, কেউ করুক। কারণ ওই যে অপূর্ব অপু সেটাই। তারা হয়তো ওই যে কাম করছে এইটা। যে টিআরপি বাড়ানো। আসলে পোলাপাইন বুঝা দেয় যে কে কখন কার টিআরপি বাড়াইতে চায়। যেই বেটা আচ্ছা, ওর ভিউ ব্যবসা লাগবে ভালো কথা। ওর ভিউ ব্যবসা লাগবে ভালো কথা। তাই বলে এইরকম ফালতু ইয়ার আশ্রয় নিবে? এইটা নোংরা হয়তো গেমের ও আশ্রয় নিবে। একজন এখন বা দেখেন, দুইজনের এখানে নিজে বদনাম কিন্তু খাওয়াইছে। হচ্ছে ৩ টা অর্গানাইজেশন। শেষ করি। এখানে বদনাম কিন্তু হচ্ছে ৩ টা অর্গানাইজেশন। স্বভাবত এখানে ভারত বাংলাদেশ ডিপ্লোম্যাটিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ হচ্ছে। যখন কেউ হুম, শুনবে কিরে কলকাতা থেকে অমুক গুম হয়ে গেছে। দ্বিতীয়ত সরাসরি এখানে গভর্নমেন্ট সরাসরি দোষ দিচ্ছে ডিজিএফআই কে। অথচ ডিজিএফআই এর কোনো এখানে ইনভলভমেন্ট আছে কিনা সেটার কোনো নির্দিষ্ট কোনো কিন্তু প্রমাণ নাই। হ্যাঁ, বুঝছেন কথা? কিন্তু মানুষ কিন্তু ওই দিকেই দোষটা দিবে। কেন? কারণ এখন তারেক সরকার ক্ষমতায়। এবং তারেক সরকার তো এদের মাধ্যমেই ইনফরমেশন কালেক্ট করবে। তো স্বভাবতই ঠিক যখন বাংলাদেশে এই যে যুদ্ধ বিশ্লেষকরা বিভিন্ন সামরিক কর্মকর্তার সঙ্গে দেখা করছে, তখনই এইদিকে ২ দেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ করার জন্য একজনকে গুম করার ঘটনা আলোচনায় আসতেছে। তখন বিষয়গুলো কি দাঁড়ায়? মোরাল একটা স্ট্রাকচার অঙ্কটা দেখেন, ডিকোড করে দেখেন। কি দাঁড়ায়? সরাসরি দাঁড়ায় কি? যে এইখানে ২ দেশের বৈরী সম্পর্ক তৈরি হচ্ছে ধীরে, ধীরে। এটাই দেখো কিন্তু ওর দৃশ্যমান হয়। ওর ঘটনাটার সাথে আমার ওই যে একটা মেয়ে ওই ২৪ এর আন্দোলনে যে টমেটো সস লাগাইয়া চোখ টোক ফাটাই ফেলছে বলে রক্ত দিছিল না হাতের ডান দিকে। হুম, হুম, হুম। হুম, এরপরে হুম, সে আবার দেখা গেছে যে উনি বাম দিকে সিলাই, চোখের বাম দিকে সিলাই। হুম। তো পাত্তর খাইলো ডাইন দিকে, চোখের সিলাই গেল বাম দিকে। এগুলা দেখার পর থেকে মানে এমন অবস্থা যে ওর এটাও মনে হয়ে গেল যে নাটক। ও হয়তো একজন বা দুইজন দিয়ে মজা করার জন্য করছে। এইটা এখন ভাইরাল। এই রে অপূর্ব অপু। তো এ বেটা তুমি কে? তুমি কে যে ও ইন্ডিয়ান গভর্নমেন্ট তোমারে ও নিয়ে হচ্ছে যাইতো? মরিয়ম মান্নান। ও হচ্ছে মরিয়ম মান্নান। জামাতের একটা মরিয়ম ওইটাই। মান্নানের কেস দেখছিলেন না মাঝখানে? আওয়ামী লীগ হ্যাঁ, যে সরকারের মনে আমলে? ঢুকাইছিল তারপরে কান্নাকাটি। হ্যাঁ, ওই হচ্ছে সেই মরিয়ম মান্নান। মানে কি একটা সেটাই। অবস্থা! এদের কারণে দেখা গেছে রাষ্ট্রীয় সংস্থাগুলো পর্যন্ত অপমানিত হচ্ছে। এখন এটা আজকে দোষটা তো কিন্তু ডিজিএফআই ভারত। থেকে কেন আঙ্গুল তোলা লাগবে? এর এটা নিয়ে এরপর হয়তো দেখতেছে মৌলবাদীরা কয়দিন পরে কইতো আমাদের এক্সেলের এইভাবে খাইয়া ফেলাইছো। ভারত। ভারত আক্রমণ করো, সেভেন সিস্টার আক্রমণ করো। হ্যাঁ, কারণ এই স্ট্যাটাস গুলো তো থেকে যাবে। এগুলো তো আর কেউ ডিলিট করবে না। সেইটাই। এখন আমার আমার হিসাবে ভারত সরকারের উচিত তারা খুঁজা বাইর করে তারা বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া। আমার মতে কি এর আগে ইন্টারোগেশন করা উচিত। এর সাথে কারা, কারা জড়িত, কে, কে এদেরকে বলছে যে এভাবে ঘুমের নাটক সাজাইতে। তার সেটাই। উপর আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট ট্যাগ লাগায়া তোমরা মানে এটা তো বদনাম, দিন শেষে তো আওয়ামী লীগের এটা এই বদনাম ঘাড়ে নেয়া লাগবে। ওইটাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই অনুষ্ঠানটি ওপেন ডিসকাশন বা মুক্ত আলোচনার জায়গা থেকে করা। কেউ এটাকে পার্সোনালি নিবেন না। কিন্তু সবাই সবার জায়গা থেকে একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন এবং দেশের জন্য কাজ করে যাবেন। দেশের ভালো যেটা হয় সেটাই করবেন। এই প্রত্যাশা রেখে দর্শকদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি রাশেদ হায়দার ভাইকে। ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সাব্বির তোমাকে এবং দর্শকদেরকে। থ্যাংক ইউ।